তো এখানে প্রথমে যেটা লিখতে হবে আমি লিখে নিচ্ছি, মিস্টার চৌধুরী সাহেবের মাসিক বেতনের হিসাব। এখানে ফন্টটা যেহেতু একটু ঝামেলা করছে, আমি এটা ঠিক করে নিচ্ছি। এরপরে আমি এই পুরো বিষয়টাকে মার্জ করে নিচ্ছি, মার্জ করে নিলাম। এরপরে প্রথমে যেটা দেওয়া আছে ওটা একটু লিখে নিচ্ছি, মূল বেতন। মূল বেতন, এর পরবর্তীতে হলো বাড়ি ভাড়া, এর পরবর্তীতে চিকিৎসা ভাতা, এর পরবর্তীতে হচ্ছে আমরা এখানে যেটা করব, প্রথমে আমাদের মূল বেতনটা লিখতে হবে, মূল বেতন, এবং এর পরবর্তীতে 55% বাড়ি ভাড়া সেটাও এখানে উল্লেখ করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে 700 টাকা তিনি চিকিৎসা ভাতা পান, সেটা উল্লেখ করতে হবে। তো এই তিনটা যোগ করলেই আমাদের মোট বেতনটা চলে আসছে। সেই মোট বেতন থেকে 90 টাকা কল্যাণ তহবিলের জন্য এবং যৌথ বীমা জন্য তিনি চাঁদা হিসেবে প্রদান করেন, সেটা আমাদের বাদ দিতে হবে, তাহলেই আমাদের নিট বেতনটা চলে আসবে। তো এই ক্ষেত্রে আমি বাকি অংশটা লিখে নিচ্ছি, কল্যাণ না দুঃখিত মোট বেতন, এরপরে হচ্ছে কল্যাণ তহবিল এবং যৌথ বীমা বাবদ চাঁদা কর্তন। এর পরবর্তীতে আসবে নিট বেতন। তো আমি নিট বেতনটা লিখবো, তার আগে এই সেলগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি, এদের পজিশনগুলো যাতে আমার লিখতে সুবিধা হয়। এরপরে লিখবো আমরা নিট বেতন, লিখে নিলাম। পুরো সবগুলো সেলের টেক্সটগুলোকে আমরা মাঝখানে নিয়ে আসছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে লিখেছি আমি এখানে বিষয়টা। তো এখন দেখো আমাদের মূল বেতন ছিল কত, আমি মূল বেতনটা লিখে নিচ্ছি 16,500 টাকা। এরপরে বাড়ি ভাড়া হচ্ছে 55%। তো এখানে আমি পার্সেন্টেজটা দিচ্ছি না, তোমরা 55% যে বাড়ি ভাড়াটা সেটা এখানে লিখে ক্যালকুলেট করে ফেলতে পারো সরাসরি, এভাবে সরাসরি ক্যালকুলেট করে নিতে পারো। এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট করার জন্য অপশন আছে, অর্থাৎ তুমি যখন সেলটা সিলেক্ট করবে এখানে যদি পার্সেন্টেজটা সিলেক্ট করো তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে যাবে। তো আমি এত ঝামেলায় যাচ্ছি না, আমি সরাসরি তোমাদেরকে একটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে জাস্ট কত পার্সেন্ট বাড়ি ভাড়া পাওয়া যায় মূল বেতনে, সেই পার্সেন্টেজের পরিমাণটাই জাস্ট আমি এখানে লিখে রাখলাম। এরপরে চিকিৎসা ভাতা উনি কত পান, 700 টাকা। তাহলে এবার আমরা মোট বেতনটা হিসাব করে নিই। আমি এই সবগুলো সেলের কন্টেন্টকে যাতে মাঝখানে প্রদর্শিত হয় সেজন্য এখানে অপশনটা ওভাবে দিয়ে দিলাম। তো এবার দেখো ওনার মোট বেতনটা কিভাবে আমরা ক্যালকুলেট করব, মূল বেতন, মূল বেতনের সাথে আমার বাড়ি ভাড়া 55% যোগ হবে, মূল বেতনের 55% বাড়ি ভাড়া যোগ হবে এবং সাথে 700 টাকা যোগ হবে চিকিৎসা ভাতা হিসেবে। তাহলে আমরা যোগ করে নিই, মূল বেতন হচ্ছে আমার B7 কলামটা, এর সাথে যোগ হবে মূল বেতনের 55%। তাহলে 55% এখান থেকে আমি জাস্ট পরিমাণটা নিয়ে নিলাম, এরপর পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে চিকিৎসা ভাতা, দুঃখিত আমার এখানে আসলে একটু লিখতে কষ্ট হচ্ছে, আমি জিনিসটা একটু বড় করে নিচ্ছি যাতে দেখতে পাই। তো এখানে আমি লিখছি, দেখো ইকুয়াল সাইন আমার মূল বেতন যোগ মূল বেতনের 55% বাড়ি ভাড়া, বাড়ি ভাড়ার সেলটা সিলেক্ট করে দিলাম এবং পার্সেন্টেজ দিয়ে দিলাম, সাথে চিকিৎসা ভাতা। দুঃখিত আসলে এখানে টেক্সট সিলেক্ট করতে গিয়ে একটু ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে, তো আমি বিষয়টা একটু বড় করে করার চেষ্টা করি, দেখি হয় কিনা। মূল বেতন যোগ
বাড়ি ভাড়া, দুঃখিত বাড়ি ভাড়া হবে না, মূল বেতনের 55% বাড়ি ভাড়া এবং সাথে চিকিৎসা ভাতা। দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, আসলে এখানে টেক্সটের আমাদের যে কলামগুলো ছিল, কলামগুলো পাশে যেহেতু ছোট ছিল তখন আমার আসলে সিলেক্ট করতে অসুবিধা হচ্ছিল, তো আমি কলামের সাইজটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এবার একটু লক্ষ্য করো, মোট বেতনটা আমরা হিসাব করছি, ইকুয়াল সাইন আমাদের মূল বেতনটা সাথে যোগ হবে মূল বেতন এর 55% বাড়ি ভাড়া, 55% বাড়ি ভাড়া, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মূল বেতন। মূল বেতনের সাথে মূল বেতনের 55% বাড়ি ভাড়া যোগ হবে, সাথে যোগ হবে আমাদের চিকিৎসা ভাতাটা। এবার আমরা এন্টার চাপি, তাহলে দেখো আমাদের মোট বেতনটা চলে এসছে। অর্থাৎ এই মূল বেতন এবং মূল বেতনের 55% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা মিলে আমরা মোট বেতনটা পেয়ে গেলাম। তো এটা একটু আমরা ক্যালকুলেটারে আসে একটু চেক করে দেখি যে আসলে ঠিক আছে কিনা আমাদের ক্যালকুলেশনটা, অর্থাৎ আমরা যে সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম সেটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো 55কে আমরা 100 দিয়ে ভাগ করে নিলাম এবং সেটার সাথে আমাদের মূল বেতনটা গুণ করে দিলাম, যেটা আসছে সেটার সাথে আমরা 16,500 অর্থাৎ মূল বেতন যেটা ছিল সেটা যোগ করলাম, সাথে 700 টাকা যোগ করলাম বা চিকিৎসা ভাতা হিসেবে, তাহলে কত আসলো? 26,275। দেখো 26,275 এই মোট বেতনটা আমাদের এখানে চলে এসেছে। এরপরে যেটা ছিল এখানে 90 টাকা কল্যাণ তহবিলের জন্য এবং যৌথ বীমা বাবদ চাঁদা হিসেবে দেওয়া হচ্ছিল, তো এটা আমরা এখানে লিখে নিলাম। এবার এটা থেকে আমাদের এই বেতন, এই কর্তন যেটা রয়েছে সেটা বাদ দিলে আমাদের নিট বেতনটা চলে আসবে, তো সেটা আমরা এখানে বের করব। আমরা এটা এখানে ম্যানুয়ালি করব না, আমরা ডাইনামিক ওয়েতে যাতে রেজাল্টটা আসে সেই জন্যই ব্যবস্থা করব। তো এখানে আমরা এখানেও সূত্র অ্যাপ্লাই করব যে মোট বেতন থেকে বিয়োগ করবে চাঁদার পরিমাণটা, তাহলে দেখো আমাদের এই নিট বেতনটা চলে আসলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে এটা থেকে আমি বাদ দিচ্ছি 90 টাকা, দেখো 26,185 টাকা। তো এবার একটু লক্ষ্য করো আমরা এই কাজটা কেন করলাম, এখানেও সূত্র অ্যাপ্লাই করলাম, এখানেও সূত্র অ্যাপ্লাই করলাম। এই কাজটা করার কারণটা হচ্ছে কোনো কারণে যদি তার মূল বেতনটা পরিবর্তন হয়, লক্ষ্য করো এখানে 16,500 থেকে কোনো কারণে ধরো 17,000 হয়ে গেল। এবার যদি আমরা এন্টার চাপি, সাথে সাথে দেখো মোট বেতন এবং নিট বেতন কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আমাদের মোট বেতন ছিল কত? 26,275 টাকা, এখন হয়ে গেল কত? 27,050 টাকা, এবং নিট বেতনটাও সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আমরা এই ফিল্ডগুলোতে কোনো জায়গায় যদি আমরা পরিবর্তন করি বা এটাতে যদি কোনো জায়গায় পরিবর্তন করি তাহলে সাথে সাথেই এখানে পরিবর্তন হবে, বা কল্যাণ তহবিলের পরিমাণটা যদি আরো বাড়িয়ে দিই সাথে সাথেই পরিবর্তন হবে। অর্থাৎ আমরা এটা ধরে নিতে পারি যে তার মূল বেতনটা বাড়তে পারে, তার বাড়ি ভাড়ার পরিমাণটাও বাড়তে পারে, তার চিকিৎসা ভাতার পরিমাণটাও বাড়তে পারে। তাহলে বাড়লে সাথে সাথে আমাদের আর কষ্ট করে এখানে মোট বেতন এবং নিট বেতনটা ক্যালকুলেট করতে হবে না, সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, স্যার এত কষ্ট করে এখানে সূত্র বসিয়ে ক্যালকুলেট করার কি দরকার, আমরা একবার ম্যানুয়ালি ক্যালকুলেট করে দিলেই তো পারি। না, বিষয়টা তেমন না। যদি ধরো এটা কোনো একটা ফ্যাক্টরির সব কর্মচারীদের তথ্য, বেতন বিষয়ক তথ্য রাখার একটা ফাইল, তাহলে ধরতে পারো যে ওই ফ্যাক্টরিতে 6,000-7,000 কর্মী কাজ করে, তাহলে সবার মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা থেকে মোট বেতন এবং নিট বেতন বের করতে গেলে অনেক ঝামেলা হতে পারে আমাদের, কারণ সবগুলোকেই বারবার ক্যালকুলেশন করতে হবে। তো এক্ষেত্রে এটা না করে আমরা কি করতে পারি, একজনের জন্য যে আমরা ক্যালকুলেশনটা করেছি এখানে যে সূত্রটা ব্যবহার করেছি ঠিক একই সূত্র একইভাবে এখানে প্রয়োগ করবো, অর্থাৎ সালটা এখানে কপি করে নিয়ে আসলে জাস্ট মানটা পরিবর্তন করে দিলেই কিন্তু এখানে এই মোট বেতন এবং নিট বেতনের পরিমাণটা আপডেট হবে প্রত্যেকবারই, আমাদের কষ্ট করে আর ক্যালকুলেট করতে হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কাজটা করতে হয়। তো এর পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা যদি কোনো কারণে আমাদের কাছ থেকে কোনো ধরনের তথ্য চাই বেতন বিষয়ক, তখন আমরা সাথে সাথে এই ফাইলটা প্রিন্ট করে তাকে সহজেই দিয়ে দিতে পারি এবং খুব দ্রুত কম সময়ের মধ্যে তাকে আমরা অ্যাকুরেট রেজাল্টটা দিতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমাদেরকে স্প্রেডশিট সফটওয়্যার কাজে সাহায্য করে, অফিসিয়াল কাজগুলোতে, দৈনন্দিন কাজগুলোতে কিভাবে সাহায্য করে। তো আজকে লেকচার এতটুকুতেই শেষ করব। আজকে মূলত তোমাদের সাথে ভাগ ও শতকরা নিয়ে কথা বললাম, পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর শেষে আরেকটা কথা বলে রাখতে চাই, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। ধন্যবাদ সবাইকে।